আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভবে তুমি গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আসিফ এই কথা বলে আয়াতকে জড়িয়ে ধরে, তারপর কোলে তুলে বারান্দায় চলে যায়। একটা চাদর শরীরে জড়িয়ে নিয়ে চাঁদের আলো উপভোগ করতে থাকে। গল্প করতে করতে আর চাঁদ দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেল নিজেরাও বুঝতে পারলো না। সকালে একটা পায়রা এসে তাদের দুজনের মুখে ঝাপটা দেওয়ায় দুজনেই ভয়ে ছিটকে ওঠে। তারপর পায়রাটাকে দেখে আসিফ চুপি চুপি করে ধরে। আয়াতও এসে ধরলে দুজন একসাথে উড়িয়ে দেয়। আয়াত চুপি চুপি আসিফের কানে কামড় দিয়ে দৌড় দেয়। আসিফও বোকা বনে যায়। সন্ধ্যাবেলায় আজকে মেহেদির ফাংশন। বাড়ির ভিতরে মেহেদির ফাংশনের আয়োজন করা হয়েছে। একদিকে আয়াত, অন্যদিকে ফারিনের স্টেজ। আয়াতের মা আর আদনান বিকালেই চলে এসেছে। শালাদুলা ভাই খুব মিলেছে। আদনান তো আসিফকে ছাড়া এক মুহূর্তও ভাবে না। আয়াত আর ফারিন একসাথে নিচে নামছে। আসিফ আর কায়রাব চোখ সরাতে পারছে না। কায়রাব এগিয়ে এসে ফারিনকে স্টেজে নিয়ে গেল। আসিফ হাঁটু গেড়ে আয়াতের হাত চাইলে আয়াত হাত বাড়িয়ে দেয়। আয়াতকে নিয়ে স্টেজে চলে গেল। অন্যদিকে দিদাম আজকেই কিছু একটা করবে ভেবেছে। শুধু একটু সময়ের অপেক্ষা, সুযোগ মিললেই কাজ হাসিল করে নিবে। সিঁড়ি দিয়ে নামছে আর আয়াতকে দেখে রাগে ফাটছে। হঠাৎ করে একটা ওয়েটারের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে চাই, কিন্তু কোনো মতে দাঁড়াই। তারপর রাগে ওয়েটারকে থাপ্পড় দিয়ে কতগুলো কথা শুনিয়ে দেয়। সবাই ওর ব্যবহার দেখে অবাক হয়ে যায়। দিদাম বলল, সবাই এত চুপচাপ কেন? এটা কি কোনো মেহেদি ফাংশন হলো নাকি? কোনো গান নেই, কোনো মজা, কোনো ঠাট্টা নেই। ফারিন বলল, সেটাই তো। একটা কাজ করো না, তুমি একটু ডান্স করে দেখাও, তাতে একটু হট হট ভাব আসবে। ফারিন দিদামকে খুশা দিয়ে কথাটা বলল। দিদামও বিষয়টা বুঝলো না, সোজা মিউজিক চালিয়ে দিল। দিদাম নাচতে শুরু করলো। সবাই তার দিকে তাকিয়ে আছে। এইদিকে আকিদ সেই কখন থেকে বাইরে অপেক্ষা করছে, শুধুমাত্র আয়াতের সাথে একটু কথা বলবে বলে। সেই কখন লোক পাঠিয়েছিল, কিন্তু এখনো কোনো খবর আসেনি। আয়াতকে গিয়ে লোকটা বলল, ম্যাম আপনার সাথে কে যেন দেখা করতে এসেছে, বলেছে খুব আর্জেন্ট। আয়াত বলল, কে এসেছে? কোনো নাম বলেছে বা আমার কি হয় কিছু বলেছে? লোকটা বলল, না তেমন কিছু বলেনি, শুধু বলেছে খুবই দরকার, কিন্তু কিছু প্রবলেমের জন্য নাকি ভিতরে আসতে পারবে না, তাই আপনাকেই যেতে বলেছে। আয়াত বলল, আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। আসিফ একটু গেস্টদের সাথে দেখা করতে গেছে। এই সুযোগে সে বাইরে আসে। বাইরে এসে আকিদকে দেখতে পেয়ে বলে, তুমি এখানে? তোমার কি কালকের কথা মনে নেই? আকিদ বলল, হ্যাঁ মনে আছে, কিন্তু তোমার সাথে আমার কিছু কথা ছিল। আয়াত বলল, কাল যা করেছো তারপরও তোমার আর কি কথা আছে? এনিওয়ে আমার কোনো কথা শোনার সময় নেই, বাই। আয়াত এই বলে চলে আসতে নিলে আকিদ পেছন থেকে বলে, তোমার কাছে এতদিনের ফ্রেন্ডশিপ থেকে কালকের ক্ষণিকের কথাগুলো বড় মনে হলো? আর তাছাড়া আমি মানুষ, আমি একটা ছেলে হয়ে আরেকটা মেয়েকে ভালোবাসতেই পারি, তাই বলে এভাবে আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দিবে? আয়াত বলল, তুমি যা করেছো তা ভুল। আকিদ বলল, হ্যাঁ আমি জানি আমি ভুল করেছি, তাই আমি সরি বলতে এসেছি। আই এম সরি আয়াত, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার তোমাকে ওইভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি আসিফের কাছেও মাপ চাইবো, কিন্তু তার আগে তুমি আমাকে মাফ করে দাও। আমি হাত জোর করছি, আমি আর কখনো তোমার সামনে আসবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আকিদ কথাগুলো বলে মাথা নিচু করে ফেললো। আয়াত তাকিয়ে দেখে আকিদ নীরবে চোখের পানি ফেলছে, তাই আয়াত তো রাগ ধরে রাখতে পারলো না। আয়াত বলল, তোমার সাহস কি করে হয় আমাদের ছেড়ে চলে যাবার? তোমার কি মনে হয় চলে গেলেই আমি তোমাকে মাফ করে দিতাম? মোটেও না, আরো বেশি রাগ করতাম। আর তোমাকে মাফ চাইতে হবে না, কারণ আমি অনেক আগেই সব ভুলে গেছি। আকিদ বলল, সত্যি আয়াত? আয়াত বলল, আর ওনার কাছে মাপ চাইতে হবে না, আমি ওনাকে বুঝিয়ে বললেই উনি বুঝে যাবে। যদিও ওনার রাগ বেশি, তবুও উনি আমার কথা বুঝবেন। এনিওয়ে এখন ভিতরে চলো, ফাংশন শুরু হয়ে গেছে। আকিদ বলল, তার হচ্ছে না আয়াত, আমার কিছুক্ষণ পরে ফ্লাইট, আমি লন্ডনে চলে যাচ্ছি, আবার দেখা হবে 2 বছর পর। আয়াত বলল, কি বলছো তুমি এসব? আকিদ বলল, শুধু তোমাকে আর আসিফকে সরি বলতে এসেছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার সাহসটুকু আর হয়ে ওঠেনি। যাই হোক,
আসিফের সাথে সুখে সংসার করো, আর 2 বছর পর যেন মামা ডাকটা শুনতে পারি। আকিদ কথাগুলো বলেই হেসে দিল, যদিও চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। আয়াত তো হেসে দিল, তারপরই চোখ থেকে পানি বের হয়ে গেল। আকিদ বলল, আরে পাগলি, এমন করছো কেন? আমি তো আর একেবারে যাচ্ছি না, আর রেগুলার ভিডিও কল তো দিবই, শুধু তোমার জামাই মানলেই হয়। আকিদ কথাগুলো বলেই হেসে দিল, সাথে আয়াতও। তারপর আকিদ বিদায় নিয়ে চলে যায়। আয়াত বিদায় দিয়ে চোখের পানি মুছে ভিতরে চলে আসছিল, তখনই পিছন থেকে একটা ছুরি এসে তার দিকে এগিয়ে আসে। যেই ছুরিটা আয়াতকে আঘাত করতে যাবে, তার আগেই কেউ আয়াতকে টেনে অন্ধকারে নিয়ে যায়। আয়াত ভয় পেয়ে তাকিয়ে দেখে আসিফ। একটা শ্বাস ফেলে বলে, উফ, আপনি এমন কেন? প্রতিবারই আমাকে ভয় পাইয়ে দেন। আসিফ বলল, আমি এরকমই, সাইকো। তুমি বাইরে কি করছো? সবাই ভিতরে তোমার জন্য অপেক্ষা করছে। আয়াত বলল, আকিদ এসেছিল। আসিফ বলল, আকিদ? ওই বেটার মাইরে কম হয়ে গেছে, আজকে এমন মার দিব যা সারা জীবন মনে থাকবে। আকিদের নাম শুনেই আসিফ রেগে যায়। কথাটা বলেই বাইরে আসতে নিলে আয়াত ওনার হাত ধরে আটকে ফেলে, তারপর 2 হাত ধরে বলে, আগে আমার কথাটা তো শুনুন। আকিদ এসেছিল সরি বলতে, ও নিজের ভুল সবটা স্বীকার করেছে, আমাকে সরি বলেছে, আপনাকেও সরি বলতে চেয়েছিল, কিন্তু আপনি ওনাকে দেখে রেগে যাবেন বলে আমি না করছি। আর ও লন্ডন চলে যাচ্ছে, কিছুক্ষণ পরেই ওর ফ্লাইট। আসিফ বলল, যাক, আপদটা বিদায় হলো। আয়াত বলল, কি বললেন আপনি? এইসব খুনসুটি করতে করতে ভিতরে চলে গেল। অন্যদিকে আয়াতকে আঘাত করতে চাওয়া লোকটি আর কেউ নয়, দিদাম। প্রতিবারের মতো এইবারও ব্যর্থ হয়ে রাগে ফুঁসতে থাকে, ছুরিটা দূরে ছুঁড়ে মারে। পরের দিন সকালবেলা, আজকে হলুদ আর বিয়ে একদিনই হবে। সকালে হলুদ আর সন্ধ্যায় বিয়ে। হলুদের ফাংশনটা বাড়ির গার্ডেনেই হবে, কিন্তু বিয়ে হবে কনভেনশন হলে। আয়াতকে সাজানো শেষ করে সবাই যে যার রুমে চলে যায়। আয়াত বসে বসে নিজেকে দেখছিল, তখনই আদনান রুমে ঢুকলো আর একটা চিরকুট দিয়ে চলে গেল। চিরকুটে লেখা, চিলেকোঠায় অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো, আর যদি না আসো তাহলে আমি কিন্তু নিচে নামবো না। আয়াত কথাটা পড়ে একটু বিরক্ত হলেও খুশি হলো। সে রুমের দরজা খুলে চারপাশে ভালো করে দেখে সোজা দৌড়ে চিলেকোঠায় চলে যায়। আসিফ অন্যদিকে ফিরেছিল, আয়াত পিছন থেকে জড়িয়ে ধরলো। আসিফ বুঝতে পারলো আয়াত চলে এসেছে, তাই সেও পিছনে ফিরে তাকালো। আসিফ বলল, অবশেষে তুমি আসলে, আমি ভেবেছিলাম আসবেই না। আয়াত বলল, এখন মোটেও ঝগড়া করার টাইম নেই, একটু পরেই সবাই আমাদের খোঁজ নিবে। কেন ডেকেছেন তাড়াতাড়ি বলুন, আমাকে রুমে যেতে হবে। আসিফ বলল, আরে বাবা, আগে একটু দাঁড়াও। আসিফ আয়াতকে ঘুরিয়ে দিলে, তারপর কাঁধ থেকে চুলগুলো সরিয়ে একটা কিস দিল, তারপর সামনে এসে নিজের 2 গালে হলুদ লাগিয়ে নিল। আয়াত বুঝতে পারছে না আসিফ কি করতে চাচ্ছে, সে শুধু অবাক হয়ে সবকিছু দেখছিল। আসিফ আয়াতকে নিজের বাহুডোরে আটকে নিল। আয়াত চোখগুলো ছোট ছোট করে তাকালে আসিফ মুচকি হেসে আয়াতের নাকেও হালকা হলুদ লাগিয়ে দিল। আয়াত শুধু আসিফের আঙ্গুলে কামড় দিয়ে দৌড় দেয়। আসিফ আয়াতের কাছে হাসতে থাকে। আয়াত রুমে এসে কিছুক্ষণ আগের কথা ভাবছিল আর মুচকি মুচকি হাসতেছিল। তখনই রুমে ফারিন ঢুকলো। ভাবি ডাক দিয়ে কিছু বলতে যাবে, তখনই দেখে আয়াতের 2 গালে হলুদ লাগানো। বুঝতে বাকি রইল না এটা কার কাজ। ফারিন শয়তানি হাসি দিয়ে বলল, বাহ বাহ, এখনো হলুদ বড়রাই লাগিয়ে দিল না, আর ওরা হলুদের বন্যা লাগিয়েছে। ইস, আমার বরটা যদি ভাইয়ার মতো একটু রোমান্টিক হতো। আয়াত বলল, বারে, তোমার বড় কম কিসে? ফারিন বলল, কম নাই তো কি, এত সুন্দর করে সাজলাম আর আমাকে এখনো দেখতেই আসলো না। আয়াত একটু হেসে বলল, আমার ননদের কি কষ্ট। ফারিন বলল, আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। আয়াত বলল, বলো, আমি শুনছি। আয়াত টিস্যু দিয়ে হলুদ পরিষ্কার করতে করতে বলল। ফারিন বলল, দিদামের থেকে একটু সাবধানে থাকবা, ও কিন্তু এখনো তোমাদের বিষয়টা মেনে নিতে পারছে না, আর ও সবকিছু করতে পারে। আমার কিন্তু ভয় করছে তোমার না কোনো ক্ষতি করে দেয়। আয়াত বলল, এত ভয় পেও না তো, ও কিচ্ছু করতে পারবে না। ফারিন বলল, তাই যেন হয়। আয়াত আর ফারিনকে নিচে নেওয়া হলো, আর আসিফ আর কায়রা বেশে তাদের পাশে দাঁড়ায়। দুজনেই দুজনের বউকে প্রশংসা করতে ব্যস্ত হয়ে যায়। একে একে বড়রা হলুদ দিতে শুরু করে। দিদাম হাতে হলুদের বাটি নিয়ে তাদের মাঝে উপস্থিত হয়। আয়াতের গালে হলুদ লাগানোর জন্য হলুদ নিয়ে যাচ্ছিল। ফারিন বিষয়টা স্বাভাবিক না ভেবে সে তার পা বাড়িয়ে দেয়। দিদাম উষ্টাকে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে আসিফ ধরে ফেলে। হলুদের বাতিটা নিচে পড়ে গেলেও হাতে থাকা হলুদটা আসিফের শরীরে লেগে যায়। কিছুক্ষণ পর্যন্ত স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পর জ্বালা শুরু করে। আসিফ সহ্য করতে না পেরে আয়াতকে দেখালে আয়াত দেখে অনেকটা জায়গা পুড়ে গেছে। আয়াত, আসিফ, এটা কি হলো?
আয়াত একটু জোরেই কথাটা বলে, তাই সবাই ওর দিকে তাকায়। ফারিন দৌড়ে গিয়ে এটা দেখতে পেয়ে দিদামকে টেনে ভিতরে নিয়ে যায়। তারপর সবাই ফেলে দিয়ে চোখ বড় বড় করে বলে, হলুদে কি মিশিয়েছিস? দিদাম বলল, মানে হলুদে আবার কি মিশাবো? ফারিন বলল, এখন ন্যাকামি করবি না, তুই ভাইয়ার ওইখানে হলুদ লাগিয়েছিলি, আর ওই হলুদের বাটিটাও তুই এনেছিলি। দিদাম বলল, এনেছিলাম মানে কি? আমি অ্যাসিড মিশিয়েছি। ফারিন বলল, আমি তো বলিনি তুই অ্যাসিড মিশিয়েছিস, আমি তো অ্যাসিডের কথা তুলিনি, আর জানতামও না হলুদে অ্যাসিড ছিল। তার মানে তুই, কিন্তু তুই ভাইয়াকে কেন লাগাবি? তোর রাগ তো ভাবির প্রতি তাহলে? দিদাম বলল, হ্যাঁ আমি অ্যাসিড মিশিয়েছিলাম, কিন্তু আসিফকে লাগাতে চাইনি, চেয়েছিলাম আয়াতকে লাগাতে, যেন ওর ফেস পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু তোর পায়ে উষ্টা খেয়ে সব উল্টো হয়ে যায়। শুধুমাত্র তোর জন্য আজকে আমি আমার কাজে সফল হতে পারিনি। ফারিন বলল, আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই আমি ইচ্ছে করেই নিজের পাটা বাড়িয়ে দিই, আর তাতে করে তোর কুকর্ম সফল হয়নি। আর এখন আমি সবাইকে গিয়ে এই কথাগুলো বলবো। ফারিন বাইরে চলে আসতে নিলেই দিদাম ওর হাতটা শক্ত করে চেপে ধরে বলে, তোর কি মনে হয় তোর কথা সবাই বিশ্বাস করে নিবে, তাও কোনো প্রমাণ ছাড়া? তুই খুব ভালো করেই জানিস আমি কতটা ভালো করে অভিনয় করতে পারি, আর ঠিক কতটা খারাপ তাও ভালো করে জানিস। তো শুধু শুধু নিজের বিপদ ডেকে আনিস না, নয়তো এমন হয়ে যেতে পারে বিয়ের আগেই বিধবা হয়ে যাস। দিদাম এই কথাটা বলে শয়তানি হাসি দিয়ে চলে যায়। ফারিন ভয় পেয়ে যায়। ফারিনটা খুব ভালো করেই জানে দিদাম যতটা সহজে কথাগুলো বলল, তার চেয়ে সহজে তা করতে পারবে। সে ধপ করে সোফায় বসে পড়ে। সে কি করবে বুঝতে পারছে না। সন্ধ্যাবেলায় সবাই কনভেনশন হলে আয়াত রুমে বসে আছে, বারবার এত ভারী লেহেঙ্গার প্রতি বিরক্ত ফিল করছে। আর এটা ভাবছে এতক্ষণ হয়ে গেল এখনো আসিফ তাকে একটাবারের জন্য দেখতে আসলো না। অন্যদিকে ফারিন বারবার আয়াতকে ফোনে ট্রাই করে যাচ্ছে, কিন্তু ফোন ধরছে না। তাকে সামনাসামনি কিছু বলা যাবে না, কারণ যখনই তারা দুজন একসাথে হয় তখনই দিদামের ফারিমের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়। কিন্তু এখনো কোনো কথা না ভেবেই আয়াতের রুমে চলে যায়। ফারিনকে এভাবে দৌড়ে আসতে দেখে আয়াত বলে, তুমি এত ভারী লেহেঙ্গা নিয়ে এভাবে কিভাবে দৌড়াচ্ছ, আর এত দৌড়ানোর কি আছে? ফারিন বলল, ভাবি এত কথা বলার সময় নেই, তোমাকে শুধু এটাই বলবো, বিয়ের আর যতক্ষণ সময় আছে একটু সাবধানে থাকো, আর এই কয়েক মুহূর্তের সময়ে কিন্তু সবকিছু পাল্টে দিতে পারে। আয়াত বলল, ফারিন তুমি এগুলো কি বলছো, আর কেনই বা বলছো? ফারিন বলল, ভাবি তোমাকে এখন এত কিছু বলার সময় নেই, তুমি আমার কথাগুলো শোনো, যা বলছি তাই করো। আর কিছু বলার আগেই রুমের দরজা খোলার আওয়াজ হলো। ফারিন ভয়ে তাকিয়ে দেখে মিসেস শাহনাজ রুমে ঢুকছে। মিসেস শাহনাজ ফারিনকে নিয়ে রুম থেকে চলে যায়। ফারিন যেতে চাচ্ছিল না, আর আরও কথা বলাচ্ছিল, কিন্তু বিয়ের সময় হয়ে যাচ্ছে বলে মিসেস শাহনাজ ফারিনকে তার হোটেল রুমে নিয়ে যায়। এই দিকে আয়াত ফারিনের কথার মানে কিছুই মেলাতে পারছিল না। তখনই আদনান রুমে আসলো আর একটা চিরকুট দিয়ে চলে গেল। কে দিয়েছে জিজ্ঞেস করলেও কিছু বলেনি। চিরকুট খুলে দেখে সুইমিং পুলে তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক কালকের মতো আজকেও একবার চলে আসো। আর হ্যাঁ, পিছন দিক দিয়ে গেট খুলে রেখেছি, আশা করি কালকের মতো আজকেও হতাশ করবে না। আয়াত চিঠিটা পড়ে মুচকে আসলো আর মনে মনে ভাবলো আজকেও সারপ্রাইজ দিবেন, আর এই জন্য এতক্ষণ দেখা করেননি। ওকে ফাইন, আমি আসছি। আয়াত চুপি চুপি পায়ে রুম থেকে বের হয়ে গেল। পিছনের গেট দিয়ে সুইমিং পুলে গেল। চারিদিকে লাইটিং করা, কিন্তু কোথাও আসিফকে দেখতে পেল না। আসিফ কেন, কোনো মানুষকেই দেখতে পেল না। চিৎকার করে আসিফকে ডাকলো, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। কিছুটা চুপসে গেল আয়াত। এত কষ্ট করে লুকিয়ে আসলো, কিন্তু আসিফকে পেল না। মনে মনে অভিমান জমিয়ে পিছন ফিরে হাঁটা শুরু করলো। পিছন থেকে কেউ একজন আয়াতের মুখ চেপে ধরে। খুব চেপে ধরায় আয়াত ছুটাছুটি শুরু করে। হাতটা মুখ থেকে ছাড়িয়ে পিছন ফিরে দেখে দিদাম। আয়াত বলল, তুমি? দিদাম বলল, যা দেখেই ফেললে? হ্যাঁ আমি, তোমার হবু সতীন। আয়াত বলল, তার মানে ফারিনের কথাগুলোই ঠিক ছিল, তুমি এখনো পাল্টাওনি? দিদাম বলল, কি করে পাল্টাবো বলো, আমি তো এতটা ভালো না। নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে কি করে দেখতাম বলো তো? আয়াত বলল, দিদাম তুমি কিন্তু ভুল করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আর আমাকে এখানে ডাকার মানেটা কি? আর আমিও ফারিনের কথা না শুনেই বের হয়ে এসেছি। দিদাম বলল, বা ফারিনের দেখছি নিজের জামের মৃত্যুর থেকেও তোমার পরোয়া বেশি। আয়াত বলল, মানে? দিদাম বলল, মানে হলো সে আগে থেকেই জানতো আমি ঠিক আগের মতোই আছি, কিন্তু আফসোস কাউকে কিছু বলতে পারছিল না। তার কারণ আমি বলেছিলাম যদি কাউকে কিছু বলে তাহলে ওর হবু জামাইকে। দিদাম কথাটা বলেই হেসে দিল। আয়াত বলল, না আমাকে ফারিন কিছু বলেনি, আর যদি বলতো তাহলে কি আমি এখানে একা আসিফের চিঠি পেয়ে আসতাম? আয়াতের কথা শুনে দিদাম আরো জোরে জোরে হাসতে লাগলো।
আয়াত ব্যাপারটা বুঝতে না পেরে তার দিকে তাকিয়ে আছে। দিদাম কোনো মতো হাসিটা আটকিয়ে বলল, তুমি না সত্যি বোকা। তুমি কি মনে করছো আসিফ তোমাকে এখানে আসতে বলেছে? আর ইউ কেজি? আসিফ তো সেই কখন থেকে স্টেজে বসে আছে। আয়াত বলল, তার মানে? দিদাম বলল, হ্যাঁ আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি একটা জিনিস বুঝলাম না, যাকে এত ভালোবাসো তার হাতের লেখাটা চেনো না? আয়াত বলল, তোমার সাথে এত কথা বলার সময় আমার নেই। আমাকে হয়তো নিতে আসবে, সো আমার রুমে যাওয়ার দরকার। আয়াত এই কথা বলে চলে যাচ্ছিল। দিদাম আয়াতের চুলের মুঠি ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোমার কি মনে হয় আমি এত কষ্ট করে তোমাকে এনেছি এভাবে ছেড়ে দেওয়ার জন্য? আয়াত বলল, আমার লাগছে দিদাম, ছাড়ো। দিদাম বলল, ছাড়বো তো অবশ্যই, কিন্তু এখানে না, সোজা অন্ধকার রুমে। দিদাম আয়াতের চুলের মুঠি ধরে টেনে টেনে পিছনে নিয়ে যাচ্ছে। আয়াত চিৎকার করার আগেই মুখ চেপে ধরে, আর সাথে সাথে অনেক জোরে জোরে গান বাজতে থাকে। আয়াতের চোখ দিয়ে শুধু পানি ধরে যাচ্ছে। দিদামের হাতে খামচে দিয়ে ধরলে দিদাম রেগে আয়াতের মাথাটা দেয়ালে বাড়ি দেয়। সাথে সাথে আয়াত জ্ঞান হারিয়ে ফেলে, মাথা থেকে রক্ত পড়া শুরু করে। আয়াতকে একটা অন্ধকার রুমে চেয়ারের সাথে হাত পা বেঁধে রাখে, মুখে কালো রুমাল দেওয়া, যাতে করে আয়াতের জ্ঞান আসলেও যেন চিৎকার করতে না পারে। দিদাম আয়াতের রুমে এসে বধূ সেজে লম্বা একটা ঘুমটা দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর আয়াতের মা আর মিসেস শাহনাজ আসলো আয়াতকে নিতে। আয়াতের মা, কিরে তোর কি হয়েছে? দিদাম শুধু মাথা নেড়ে সম্মতি জানালো। মিসেস শাহনাজ বলল, এত বড় ঘুমটা কেন? আজকাল এত বড় ঘুমটা কি কেউ দেয়? মিসেস শাহনাজ এই বলে ঘুমটাটা তুলতে নিলেই আয়াতের মা বলে, থাক বিয়ান সাহেব, বিয়ের পর না হয় আসিফ বাবাই ঘুমটাটা তুলবে। মিসেস শাহনাজ বলল, তা ঠিকই বলেছেন, একদম আমাদের যুগের মতো। বলেই মিসেস শাহনাজ হাসতে শুরু করলো। দিদাম যেন হাঁপ ছেড়ে বাঁচলো। নিচে স্টেজে নিয়ে গেল, ফারিনের পাশে বসানো হয়। দিদামের কানের পাশে গিয়ে ফারিন বলে, থ্যাংক গড ভাবি, ওই দিদাম তোমার কিচ্ছু করতে পারিনি, ঠিক মতো স্টেজে আসতে পারছো। এখন ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয়। কিন্তু ভাবি, তোমার এত বড় ঘুমটা কেন? আজকাল এত বড় ঘুমটা কেউ দেয়? এই বলে ঘুমটাটা তুলে নিতে যাবে, তখনই দিদাম ওর হাত ধরে ফেলে, আর খুব শক্ত করেই ধরে, যাতে ফারিন অবাক হয়ে যায়। হাতের দিকে ভালো করে তাকাতেই দেখে কতগুলো আঁচড়ের দাগ। কিছু একটা বলতে যাবে, তার আগেই মনে হলো আয়াতের হাতে তো ভাইয়ার দেওয়া রিং ছিল, ওইটা কোথায়? তাহলে কি? এটা মনে হওয়ার সাথে সাথেই ফারিন ঘোমটাটা টান দিয়ে দাঁড়িয়ে যায়, আর সাথে সাথে দিদামের মুখ সবার সামনে বের হয়ে আসে। আসিফ সামনের স্টেজ থেকে নেমে এসে বলে, দিদাম তুমি তুমি এখানে কি করছো? আর আয়াত কোথায়? দিদাম বলল, আসিফ তুমি এত অস্থির হবে না, আমার কথাগুলো আগে ভালো করে শোনো। ফারিন বলল, তোর কোনো কথা শোনার সময় আমাদের হাতে নেই, ভালোই ভালোই বলে দে, আমার ভাবির সাথে কি করছিস? আমার ভাবি কোথায়? মিস্টার রায়জাদা বলল, দিদাম তুই তুই এখানে কেন? বধূ বেশে কি করছিস? দিদাম বলল, তোমরা সবাই একটু চুপ হয়ে আমার কথাটা শোনো। তোমরা আমাকে প্রশ্ন করছো আমি এখানে এভাবে বধূ বেশে কেন বসে আছি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। ফারিন বলল, উপায় ছিল না মানে? কি বলতে চাচ্ছিস কি তুই? দিদাম বলল, আয়াত এই বিয়েটাকে মন থেকে মেনে নিতে পারছিল না। সে প্রথম থেকে আসিফের সাথে থাকতে নারাজ ছিল, আর আকিদকে ভালোবাসতো। আজকে আয়াত সেই আকিদের হাত ধরে এই সম্পর্ক থেকে পালিয়ে গেছে। আমি চাইনি তোমাদের সম্মানে কোনো দাগ লাগুক, তাই এইভাবে। ফারিন বলল, বাহ বাহ, অনেক সুন্দর করে কাহিনীটা সাজিয়ে ফেলছিস। তুই হয়তো জানিস না, ভাবি ভাইয়াকে নিজ থেকে প্রপোজ করেছিল, আর সে নিজেও ভাইয়াকে ভালোবাসতো। দিদাম বলল, আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করতে চাইবে না, তাই আয়াতের লিখে যাওয়া শেষ চিঠিটা পড়েই দেখো। আসিফ কিছু বলতে যাবে, তার আগেই দিদাম একটা চিঠি বের করে সবার সামনে ধরে। আসিফ একটানে চিঠিটা নিয়ে নেয়। চিঠিতে লেখা, আমি কি করব আমি নিজেও বুঝতে পারছিলাম না। একদিকে আমার সেই পুরনো ভালোবাসা, অন্যদিকে এই বিয়ে। আমি বিয়েটাকে প্রথম থেকে না মানলেও এখন ঠিকই মানতাম, কিন্তু তাই বলে আমি আমার পুরনো ভালোবাসার মানুষটাকে কি হাতছাড়া করতে পারতাম? তাই আজকে আমি এই কঠিন সিদ্ধান্ত নিলাম, তোমাকে ছেড়ে আকিতের হাত ধরে চলে যাচ্ছি অনেক দূরে। জানি না কখনো ক্ষমা করতে পারবে কিনা, তবুও আমি ক্ষমা প্রার্থী। ইতি আয়াত। আসিফ চিঠিটা পড়ার সাথে সাথে নিচে বসে পড়ে। মিসেস শাহনাজ গিয়ে আসিফের পাশে দাঁড়ায়, কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। ফারিন দিদামের দিকে তাকিয়ে দেখে দিদাম শয়তানি হাসি দিচ্ছে। ফারিন বুঝতে পারলো এটাও দিদামের চক্রান্ত ছিল, কিন্তু এই চিঠির বিরুদ্ধে কিছু বলার ছিল না ফারিনের, তাই চুপচাপ চোখের পানির বিনিময়ে সবটা মেনে নিচ্ছিল। অন্যদিকে আয়াতের জ্ঞান ফিরল, মাথাটা এখনো প্রচুর ব্যথা করছে, হাত পা নড়াতে পারছিল না, চিৎকার করতে চাইলেও চিৎকার করতে পারছিল না।
হাতটা নড়াচড়া করছে, হাতের চুড়িগুলো ভেঙে যাচ্ছে, কিছু চুড়ি নিজের হাতে বিঁধে যাচ্ছে। ব্যথায় চিৎকার করতে ইচ্ছে হলেও পারছে না। কিছুক্ষণের জন্য আবার চুপ হয়ে বসে পড়লো। আধা ঘন্টা পর অনেক বোঝানোর পর আসিফ দিদামকে বিয়ে করতে রাজি হলো। কারণ আজকে যদি আসিফের বিয়ে না হয় তাহলে অনেক বড় সম্মানহানি হবে। আসিফ শুধুমাত্র নিজের বাবা মার আর পরিবারের সম্মানের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হলো। সবাই আগের মতোই স্বাভাবিকের অভিনয় করছিল, কিন্তু কেউই আজকের ঘটনা আশা করেনি। আয়াত এমন একটা কিছু করবে কেউ বুঝতে পারিনি। ফারিন বারবার নিজের লেহেঙ্গা খামচে ধরছে নিজের রাগ কন্ট্রোল রাখার জন্য। সে যদি পারতো তাহলে আজকে দিদামকে এখানেই শেষ করে দিত। পেপার রেডি, ফারিন আর কায়রাবের বিয়ে হয়ে গেছে। দিদাম পেপারে সাইন করে আসিফের কাছে নিয়ে যাওয়া হলো। আসিফ হাতে কলম নিয়ে বসে আছে। সে ভাবতে লাগলো, আয়াত এতটা স্বার্থপর কি করে হলো, আমাকে এত ঘৃণা করতো কিন্তু ও তো সবটা মেনে নিয়েছিল। তাহলে কি হলো হঠাৎ করে? এক সেকেন্ড ও তো আমাকে তুমি করে বলতো না। তাহলে কি ওই চিঠিটা আয়াত লেখেনি? তার মানে আয়াতের সাথে কিছু একটা হয়েছে। আসিফের মাথায় কথাগুলো আসতেই আসিফ দাঁড়িয়ে নিজের গলা থেকে মালাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। তারপর পেপারটা নিয়ে সবার সামনে ছিঁড়ে ফেলে। দিদামকে স্টেজ থেকে নামিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। দিদাম তাল না সামলিয়ে পড়ে যেতে নিলে কায়রাব ধরতে গেলে ফারিন আটকিয়ে দেয়। দিদাম নিচে পড়ে যায়। আসিফ এক টান দিয়ে উঠিয়ে বলে, রাগে চোখ বড় বড় করে বলে, আয়াত কোথায়? দিদাম বলল, আমি কি করে জানবো আয়াত কোথায়? ওর বয়ফ্রেন্ডের সাথে কোথায় গেছে তা আমি কি করে জানবো? আসিফ বলল, মিথ্যা কথা, আয়াত কখনোই এমন কিছু করতে পারে না। দিদাম বলল, সে তো চিঠিতে তাই লিখে গেছে। আসিফ বলল, এটা আয়াতের চিঠি না। ফারিন বলল, হ্যাঁ ভাইয়া তুই ঠিকই বলছিস, এটা ভাবির চিঠি না। আসিফ বলল, আয়াত আমাকে কখনো তুমি করে বলেনি, আমি হাজারবার বললেও ডাকতো না। দিদাম বলল, তাহলে কি কেউ ওকে? দিদাম নাটক করে কথাগুলো বলতে চাইছিল, তার আগেই ফারিন স্টেজ থেকে নেমে তার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ফারিন বলল, মিথ্যা নাটক করার আর কোনো প্রয়োজন নেই, আমি এখন সবাইকে সব সত্যি বলে দিব, আমি আর কিছু লুকাতে পারবো না। দিদাম চোখ রাঙিয়ে ফারিনের দিকে তাকালে ফারিন তা তোয়াক্কা না করে এক এক করে সব সত্যি বলতে শুরু করে। সেই প্রথম দিন থেকে শুরু করে হলুদের দিনের কাহিনী সবগুলোই বলল। সবকিছু বলার পর আসিফ দিদামের মুখ চেপে ধরে বলে, তোকে আমি পরে দেখে নিব, তার আগে বল তুই আয়াতের সাথে কি করেছিস? দিদাম বলল, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আয়াত কোথায় আছে আর কেমন আছে আমি কিছুই জানি না। আসিফ বলল, তোকে ভালোই ভালোই হবে না, ওয়েট। আরেকটা থাপ্পড় দিয়ে সোফায় ফেলে দেয় দিদামকে। এখনের থাপ্পড়ে ঠোঁটের সাইড থেকে রক্ত বের হয়ে পড়ে। আসিফ বলল, কায়রাব তুমি পুলিশকে ফোন করে ইমিডিয়েটলি এখানে আসতে বলো। কায়রাব ওকে বলে, আমি ফোন করছি। কায়রা ফোন নিয়ে একটু সাইডে চলে গেল। দিদাম সোফা থেকে উঠে আসিফকে ধাক্কা দিয়ে ফারিনের কাছে চলে যায়। তারপর আয়াতের জন্য রাখা ছুরিটা ফারিনের গলায় ধরে বলে, যদি কেউ আসো তাহলে কিন্তু ফারিনকে একদম কেউ চালাকি করার চেষ্টা করবে না, আর তুই ফারিন বেশি নড়াচড়া করবি তো এই ছুরি গলায় চালিয়ে দিব। সবাই থমথম হয়ে যায়। আসিফ ঘামতে শুরু করে। সে চাইলেও কিছু করতে পারছে না, কারণ তার কলিজার বোনটা দিদামের কাছে বন্দি। দিদাম ফারিনকে নিয়ে পিছুপা হতে হতে মেন ডোর পর্যন্ত চলে গেছে। হঠাৎ করে কেউ পিছন থেকে দিদামের গলায় ছুরি ধরে, কানে ফিসফিস করে বলে, ফারিনকে ছেড়ে দাও, নয়তো। দিদামের কণ্ঠ শুনে বোঝার বাকি রইল না কে সে। নিজের প্রাণ বাঁচাতে ভয়ে ফারিনের গলা থেকে ছুরি ছেড়ে দেয়। হাত থেকে ছুরি ফেলে দিতে বললে তাই ফেলে দেয়। দিদাম বলল, আয়াত তুমি? আয়াত বলল, হ্যাঁ আমি। কি মনে করেছিলে আমাকে বেঁধে রেখেই তুমি এখানে বিয়ে করে ফেলবে? তুমি ভুলে যেও না, ভালোবাসার শক্তি বলে একটা কথা আছে, যার এতই শক্তি যে দুনিয়া উল্টে পাল্টে গেলেও তাদের আলাদা করা যায় না। আয়াত কথাটা বলেই দিদামের গলা থেকে ছুরি ছেড়ে দিয়ে সামনে আসে। তারপর টানতে টানতে সবার মাঝে নিয়ে যায়। আসিফ বলল, আয়াত তোমার এই অবস্থা কি করে হলো? তোমার সাথে কি হয়েছিল? আয়াত বলল, ওইসব কথা পরেও বলা যাবে, তার আগে এর সাথে আমি কিছু বোঝাপড়া বাকি। আয়াত দিদামের সামনে গিয়ে বলে, আয়াত বলল, তোমাকে আমি আগেই বলেছিলাম যদি আসিফ তোমাকে ভালোবাসতো তাহলে আমি তোমাদের মাঝে থাকতাম না, চলে যেতাম তোমাদের ছেড়ে। কিন্তু না, আসিফ তোমাকে ভালোবাসতো না, আমি তোমাকে ভালো করে বোঝানোর পরও তুমি বোঝোনি। আয়াত দিদামের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, এই থাপ্পড় আমার আর উনার মাঝে আসার জন্য। আরেকটা থাপ্পড় দিয়ে বলে, এই থাপ্পড় আমাদের মাঝে ভুল সৃষ্টি করার জন্য। আরেকটা থাপ্পড় দিয়ে বলে, এই থাপ্পড় আজকে আমার সাথে করা অন্যায়ের জন্য। আরেকটা থাপ্পড় দিয়ে বলে, এই থাপ্পড় আমার ভালোবাসা কেড়ে নেওয়ার চেষ্টার জন্য। টান টান চারটা থাপ্পড় খাওয়ার পর যখন দিদাম রাগে কিছু একটা করতে যাবে তার আগেই পুলিশ চলে আসে।
পুলিশ দিদামকে নিয়ে যেতে চাইলে দিদাম বলে, আমার অপরাধ। আসিফ বলল, তোমার লজ্জা করে না? এত কিছু করার পরও তুমি অপরাধ জানতে চাচ্ছ? আয়াত বলল, থাক না, এটা বলে ও নিজেরই ক্ষতি করেছে। আসিফ, আপনাদের কোম্পানির প্রজেক্টটা লস খাওয়ার একমাত্র কারণ হলো দিদাম। উনি সমস্ত ডকুমেন্ট আউট করে দিয়েছিল। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে। উনি চেয়েছিলেন আমাকে ভুল বুঝাতে, কিন্তু তা হলো না। আরো কতগুলো অপরাধের কথা বলা হলে দিদামকে পুলিশে নিয়ে যাবে। যাওয়ার আগে দিদাম একটা কথাই বলে যায়, আমি ফিরে আসবো আবার তোমাদের মাঝে, আমি দেখে নিব। রাত 10টায় বাসর ঘরে ফুল সাজানো বিছানায় ঘুমটা টেনে বসে আছে আয়াত। অপেক্ষা শুধু ভালোবাসার মানুষের আগমনের। অপেক্ষার অবসান ঘটিয়ে আসিফ রুমে ঢুকলো। দরজাটা লক করে আস্তে আস্তে খাটের দিকে এগিয়ে আসলে আয়াতের পাশে বসে হাতটা ধরে বলল, তুমি ঠিক আছো তো আয়াত? আয়াত বলল, আপনি আমাকে এই কথাটা আর কতবার জিজ্ঞেস করবেন বলেন তো? আর একবার যদি শুনতে পেয়েছি তাহলে কিন্তু। আসিফ বলল, তাহলে কিন্তু কি? আয়াত বলল, তাহলে আপনার আর বাসর করতে হবে না, আমি ঘুমিয়ে যাব। আসিফ বলল, ওকে, নো প্রবলেম, আমিও ঘুমিয়ে যাব। এই বলে আসিফ উঠে যেতে নিলে আয়াত একটানে বিছানায় শুইয়ে দেয়। তারপর বুকে কিল ঘুষে মারতে থাকে। আসিফ বলল, আরে আরে, তুমি আমাকে মারছো কেন? আয়াত বলল, আমি তো পূরণ হয়ে গেছি, তাই ভালো লাগে না, তাই না? সব বুঝি, আমি সব বুঝি। এই বলে আয়াত কান্না করে দেয়। আসিফ বুঝতে পারিনি আয়াত কতটা এত সিরিয়াস ভাবে নিবে, একটু বোকা হয়ে যায়। তারপর আয়াতকে জড়িয়ে ধরে বলে, আসিফ বলল, আরে পাগলি, আমি তো শুধু আমার হলুদ পরিটাকে একটু বাজিয়ে দেখতেছিলাম। আচ্ছা বাবা, সরি, এখন তো কান্না থামাও। আয়াত বলল, ইটস ওকে। আসিফ আয়াতকে নিজের বুকের ওপর নিয়ে শুয়ে পড়ে আর মাথা থেকে ঘুমটাটা সরিয়ে গালে হাত রেখে আস্তে আস্তে করে নিজের ঠোঁটের দিকে নিয়ে আসতে থাকে। ঠোঁট জোড়া দখল করে নেয়। আস্তে আস্তে করে ওরা ওদের বিবাহ ভালোবাসার মিলন মেলায় লিপ্ত হতে থাকে। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছিল সবাই একটু কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিয়েন। আর নেক্সট কিরকম গল্প চান তা একটু কমেন্টে জানাবেন। তো আবারও নেক্সট কোনো গল্পে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।